আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লি ছেড়ে দেশের পথে রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক প্রতিনিধি ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে। শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না, পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চায়নি আমেরিকা, সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই সাবুত হয়ে যাবে। এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে, কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো এখন, একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতের সুরক্ষা, সেই সমস্ত ব্যাপার নিয়ে। দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল। দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরো গভীর করেছে। বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস, আল কায়দা এদের উপরে আরো শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল। ড্রোন, এআই ব্যবহার ও টেরর ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ। কারা যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে এই প্রতিবেদনটা শুনুন। গত কিছুদিন ধরে বলে যাচ্ছি, গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে। সেই ফেরার এক নমুনা হলো এই দুদিনের বৈঠক। পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা, ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা, তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন। নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয়। একটা প্ল্যাটফর্ম ছিল 21তম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেররিজম এবং দ্বিতীয়টি হলো 7ম ডেজিগনেশনস ডায়ালগ। স্থান নয়াদিল্লি। দুদিন ধরে প্রযুক্তিগত ও কর্মপর্যায়ের আলোচনার পর 6 ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে, জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেররিজম, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার। আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন, সিনিয়র ব্যুরো অফিসিয়াল, ব্যুরো অফ কাউন্টার টেররিজম, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, সেখানকার তিনি কর্ত্রী। বৈঠকের প্রধান বার্তা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান, সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা। দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে, সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না। এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ, কিন্তু ভারতে যারা সন্ত্রাস চালাতো, পাকিস্তানি মদত পুষ্ট, তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা 10 বার ভাবতো, অনেক সময় এটা বলতো না। ক্রস বর্ডার টেররিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক। যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার টেররিজম শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ, যা মূলত পাকিস্তানি উৎসের সন্ত্রাস, সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এখানেই শেষ নয়, দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা।
ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেয়া হয়েছে। এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে 22 এপ্রিল 2025-এর পহেলগাঁও হত্যাকাণ্ডের কথা, যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট। এছাড়া উঠেছিল 10 নভেম্বর 2025-এ দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা। এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা। এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত। আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু। বৈঠকে ট্র্যাডিশনাল এবং ইমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয়। সন্ত্রাসী নিয়োগ মানে টেররিস্ট রিক্রুটমেন্ট, অনলাইন প্রোপাগান্ডা, সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সেই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বলা বাহুল্য, এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত। এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে সন্ত্রাস ঘাঁটিতে আক্রমণ করেছিল ভারত, কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে। 4 দিনের যুদ্ধ, তারপরে যুদ্ধ থেমে যায়। কিন্তু এখনো বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত। এই বৈঠকের ফলে সেটা সম্ভব হবে। বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস 1267 এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা। লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, এদের প্রক্সি, স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইউএন 1267 স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশন মানে তালিকাভুক্ত হয়েছে। গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে, মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে। তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। আর্মস এমবার্গো অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে। ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে, কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ যারা পহেলগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা। এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হামলার দায় তারাই নিয়েছিল। যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে, সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করল। এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কি হলো এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদত দিচ্ছে ভারত ভাঙার জন্যে, তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে সেই বিষয়টি। এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে, যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায়, যেমন 1, ভারতের ক্রস বর্ডার টেররিজম ন্যারেটিভ যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল। এতদিন কিন্তু মার্কিনীরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি।
যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল। এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি, জেইশ ই মোহাম্মদ, জেইএম, আইসিস, আইএস ও আল কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে, যা ভারতের দীর্ঘমেয়াদী অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল। 2 নম্বর, UN 1267 স্যাংশনস রেজিমে অতিরিক্ত শক্তি পেল ভারত। দুই দেশ যৌথভাবে এলইটি ও জেইশ ই মোহাম্মদের প্রক্সি স্পন্সর, ফান্ডার ও ব্যাকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে। এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ, অ্যাসেট ফ্রিজ, ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান, অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এম্বার্গো, এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে। 3 নম্বর, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওই পহেলগাঁও ঘটনার, এদেরকে আমেরিকা ফরেন টেররিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে। এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হলো লস্কর-ই তৈবার একটা প্রক্সি, যারা পহেলগাঁও হামলা চালু করেছিল, পরিচালনা করেছিল। চতুর্থত, এফএটিএফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো। এই দেশ এফএটিএফ এর সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর কি পরিণাম? এর পরিণামে পাকিস্তান, বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে, কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা, লোন পাবে না। এরা ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কি প্রভাব হবে একটু দেখি। জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার। এই দলগুলো এলইটির সঙ্গে যুক্ত, তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব, মালয়েশিয়া, হাওলার এইসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে। এর সব থেকে বড় কথা, এর একটা বিরাট চাপ আসবে ইউনূস সরকারের ওপর, কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোল্লাই দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, টেরর ফান্ডিং নেটওয়ার্কে চাপ আসবে এফএটিএফ এর তত্ত্বাবধানে। হাওলা, ক্রিপ্টো, এনজিও কভার, এগুলো শনাক্তকরণ বাড়বে। যে এনজিও খুলে এইসব কাজ করা, সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তৃতীয়ত, আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের, যেমন ধরুন জসিম উদ্দিন রেহমানি, ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন, তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন। ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না। 3 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ 4 নম্বর, জঙ্গি বন্ধু মোহাম্মদ ইউনূসের সরকারের ওপর ভারতের চাপ আরো বাড়বে। আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না। পঞ্চমত, বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরো সহজ হলো। অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরো প্রোঅ্যাক্টিভ হতে পারবে। সব মিলিয়ে ইউনূসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআই এর তত্ত্বাবধানে, সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হলো। এমনিতেই রাশিয়া ভারতের পাশে, এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে। তাহলে বুঝতেই পারছেন কি হবে। দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রসঙ্গ করেছে, না প্রথম আলো নিজে নয়, কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটি নবীন এবং অখ্যাত প্রতিষ্ঠানকে দিয়ে করিয়েছে এই জরিপটি। জরিপের নাম জাতীয় জনমত জরিপ 2025। প্রতিষ্ঠানটি নিজেই নিজেকে বলছে যে তারা একটি বুটিক প্রতিষ্ঠান, মাঠ পর্যায়ে তাদের মাত্র 15 জন কর্মী বাহিনী আছে বলে তারা জানাচ্ছে।
অথচ দেশের জনসংখ্যা 18 কোটি। যা হোক, এই জরিপ নিয়ে অনেক আলোচনা হবে, হতে পারে নির্বাচন ঠেকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো বছরখানেক রেখে দেওয়ার পক্ষে সবচেয়ে বড় কারণ হিসাবে এই জরিপকেই দেখানো হতে পারে। না হলে এই সময়ে যখন জরিপ হওয়ার কথা, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল সরকার গঠন করবে, কেমন সরকার মানুষ চায়, সেসব নিয়ে ইউনূস সরকার গঠন করেছে 16 মাস হয়ে গেল। এই 16 মাসের কর্মফল এখন নির্বাচনের আগে জানা কতটুকু প্রয়োজন এবং তা নির্বাচনে কতটুকু প্রভাব বিস্তার করবে তা নিয়ে তো বিস্তর সন্দেহ প্রকাশ করা যায়, প্রশ্নও তোলা যায়। মজার ব্যাপার কি জানেন, এই জরিপ নিয়ে যদি আপনি চ্যাট জিপিটি বা এআই কে প্রশ্ন করেন তাহলে চ্যাট জিপিটি কি বলেছে জানেন? দাঁড়ান, এখনই কেন বলে দেব বলুন তো, একেবারে শেষে বলবো কি বলেছে। চলুন তার আগে আমার বিশ্লেষণী প্যাচাল খানিকটা পারা যাক আপনাদের সঙ্গে। একদম খোলাখুলি কথা বলা যাক। জরিপ কখনোই নিরপেক্ষ কোনো সংখ্যা নয়। জরিপ হলো ক্ষমতা, ন্যারেটিভ আর সময় নির্ধারণের রাজনীতি। আর বাংলাদেশে জরিপ মানেই সেটা আরো কয়েক ধাপ বেশি রাজনৈতিক। দৈনিক প্রথম আলো যে জরিপটি প্রকাশ করেছে সেখানে কিছুটা সন্তুষ্ট নন, অসন্তুষ্ট নন, আবার কিছুটা অসন্তুষ্ট, এইরকম কিছুটা শব্দগুলো দিয়ে পুরো খেলাটা সাজানো হয়েছে। এই শব্দ চয়নটাই বলে দেয় এখানে বাস্তবতা মাপার চেয়ে জনমতের বা জনগণের ফ্রেম তৈরি করাই বড় উদ্দেশ্য। যে কোনো দেশে ক্ষমতাসীন সরকার নিয়ে মানুষের অনুভূতি স্বাভাবিকভাবে 3 ভাগে ভাগ করা হয়: হ্যাঁ, না আর সিদ্ধান্তহীনতা। কিন্তু কিছুটা সন্তুষ্ট, কিছুটা অসন্তুষ্ট, এই কিছুটা ঢুকিয়ে দিলে সিদ্ধান্তহীন মানুষকে সুবিধাজনকভাবে সন্তুষ্টির দিকে ঠেলে দেওয়া যায়। একে বলা হয় সফট লেজিটিমেসি তৈরি করা। আপনি খেয়াল করলে দেখবেন যে অত্যন্ত সন্তুষ্ট মাত্র 5% একটু বেশি, কিন্তু কিছুটা সন্তুষ্ট প্রায় 50%। এই 50% ছাড়া পুরো জরিপটাই আসলে ভেঙে পড়ে, কোনো মাইনে থাকে না। এটাই মূল পিলার। সংখ্যার এই কৌশলটা জরিপকে বিজ্ঞানের জায়গা থেকে টেনে এনে প্রোপাগান্ডার মাঠে নামিয়ে দিয়েছে। এর সঙ্গে আরেকটা বড় সমস্যা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে পত্রিকার সম্পাদকীয় নীতিতে এই ইউনূস সরকার গঠনের নৈতিক সাফাই থেকে শুরু করে একদম এই সরকারকে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, যে পত্রিকার বহু লেখক এই সরকারের উপদেষ্টা পরিষদে বসেছেন, সেই একই প্রতিষ্ঠান যখন সরকারের জনপ্রিয়তা মাপে তখন সেটাকে আলাদা করে নিরপেক্ষ বলার কোনো জায়গাই থাকে না। এটা আর সাংবাদিকতাও থাকে না, এটা হয়ে যায় রাজনৈতিক অংশীদারিত্ব, যে অংশীদারিত্ব আমরা আসলে সব সময় দেখে এসেছি এবং এই অংশীদারিত্ব প্রথম আলো সব সময় পালন করে থাকে। এখন আসা যাক আরো গুরুতর জায়গায়। এই জরিপটি যে প্রতিষ্ঠান দিয়ে করানো হয়েছে সেই কি মেকার্স কনসাল্টিং লিমিটেড, এই প্রতিষ্ঠানটি আদতে একটি বুটিক মার্কেট রিসার্চ এবং কর্পোরেট কনসাল্টিং ফার্ম। তাদের নিজেদের ওয়েবসাইট অনুযায়ী তারা মূলত ব্র্যান্ড, পণ্য, বাজার বিশ্লেষণ, সামাজিক উন্নয়ন, কর্পোরেট গবেষণা এসব নিয়ে কাজ করে থাকে। তারা নিজেদের জাতীয় রাজনৈতিক জরিপ বা ভোটার আচরণ বিশ্লেষণের কোন প্রতিষ্ঠান হিসেবে কখনো হাজির করেনি বা তাদের ওয়েবসাইটে এই বিষয়টি নেই। বরং উল্টোটা, তাদের জনবল মাত্র 1 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ। যারা বাজার গবেষণার সঙ্গে যুক্ত তারা জানেন একটি সঠিক জাতীয় রাজনৈতিক জরিপ পরিচালনা করতে কি পরিমাণ জনবল, লজিস্টিক, স্ট্যাটিস্টিক্যাল টিম, ফিল্ড সুপারভাইজার, ক্রস চেকিং ব্যবস্থা লাগে। 5টি নগর, 5টি গ্রাম আর আধা শহর জুড়ে 1342 জন মানুষের মতামত নেওয়া, এটা কর্পোরেট ব্র্যান্ড সার্ভের মতো সহজ কাজ নয়। এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, জেন্ডার, বয়স, আয়, আঞ্চলিক ভারসাম্য, রাজনৈতিক সংবেদনশীলতা সব মিলিয়ে অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এটি।
সবচেয়ে বড় কথা হলো কি মেকার্স লিমিটেড বা কনসাল্টিং লিমিটেড এর কোনো পুরনো রাজনৈতিক জরিপ, ভোটার জরিপ বা রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বড় আকারের জাতীয় গবেষণার পাবলিক রেকর্ড নেই। না কোনো পিডিএফ রিপোর্ট, না কোনো পূর্ববর্তী তুলনামূলক ডেটা, অর্থাৎ এমন একটি সংস্থাকে দিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে জরিপ করানো হয়েছে, যাদের এই সেক্টরে দৃশ্যমান কোনো অভিজ্ঞতা নেই। এই তথ্যটা যুক্ত হলেই পুরো জরিপের গ্রহণযোগ্যতা নতুন করে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আপনি প্রশ্ন তুলতে পারেন। এখানে তখন প্রশ্ন উঠে যে এই প্রতিষ্ঠানকে কেন বেছে নেওয়া হলো, অভিজ্ঞ কোনো জাতীয় বা আন্তর্জাতিক রাজনৈতিক জরিপ সংস্থা কেন নেওয়া হলো না। উত্তরটা খুব অস্বস্তিকর হতে পারে, কারণ অভিজ্ঞ সংস্থা হলে প্রশ্নের নকশা, স্যাম্পলিং, ফলাফলের ব্যাখ্যা এতটা নিয়ন্ত্রণে রাখা যেত না, যেটা প্রথম আলো করেছে। প্রথম আলো পুরোটাই এই জরিপটাতে একটা সংস্থাকে নামে মাত্র ব্যবহার করেছে হয়তো, কিন্তু পুরো নিয়ন্ত্রণটা হয়তো তারাই করেছে। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জরিপে উত্থাপিত প্রশ্নগুলো। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ইসলাম সংক্রান্ত প্রশ্ন। ইসলামী আইন হলে ফলাফল কেমন হবে, এই প্রশ্নটাই এক ধরনের ধর্মীয় আবেগের বোতাম টিপে দেওয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আপনি যদি বলেন আল্লাহর দেওয়া আইন হলে কেমন হবে, এখানে 99% মানুষ উত্তর প্রায় স্বয়ংক্রিয়ভাবে আসবে যে ভালো হবে। এটার সঙ্গে রাষ্ট্র পরিচালনার বাস্তবতা সরাসরি মোটেই সম্পৃক্ত নয় বা সম্পর্কিত নয়। এই প্রশ্নটা ধর্মীয়, কিন্তু ব্যবহারটা খুব রাজনৈতিক। এর ফল সরাসরি যাবে ইসলামী দলগুলোর অ্যাকাউন্টে। এতে একদিকে পশ্চিমা মিডিয়াকে দেখানো যাবে যে দেশে ইসলামীপন্থী ধারা শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ভেতরে ভেতরে একটা ভয় তৈরির জায়গা তৈরি করা যাবে যে নির্বাচন হলে দেশ যদি মৌলবাদের দিকে চলে যায়, কারণ নির্বাচন হলে তো জামায়াত ক্ষমতায় আসবে, সে কথাও এই জরিপেই আমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে তো দয়া করে আপনারা জরিপটা দেখবেন। আমি জরিপটা নিয়ে এত চুলচেরা বিশ্লেষণ করছি না, আমি শুধু জরিপের কতগুলো মোটা দাগে প্রশ্ন তুলছি জরিপকে নিয়ে। হয়তো এই ভয়টাই হবে আসলে নির্বাচন বিলম্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি লক্ষ্য করবেন আন্তর্জাতিক মিডিয়ায় একদিকে বলা হচ্ছে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা এবং এই ইউনূসের আমলে ভয়াবহ জঙ্গিবাদ বাংলাদেশে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে, অন্যদিকে এই জরিপ দেখিয়ে বলা হচ্ছে যে জনগণ ইসলামী আইনের পক্ষে। এই দুটো ব্যাপার একসঙ্গে সাজালে খুব শক্তিশালী একটি ইন্টারন্যাশনাল ন্যারেটিভ দাঁড় করানো যায়। বাংলাদেশে এখন গণতন্ত্র হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ঠিক এই ন্যারেটিভটা অতীতে গাজা, মিশর, তিউনিসিয়ায় ব্যবহার করা হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই কিছুদিন আগে হওয়া ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI জরিপের সঙ্গে প্রথম আলোর জরিপের সংখ্যাগত একটা মিল লক্ষ্য করা যায়। 2023 সালে IRI জরিপে শেখ হাসিনার জনপ্রিয়তা ছিল 70%। 2025 সালে ইউনূস সরকারের জনপ্রিয়তাও এই জরিপ অনুযায়ী 70%-এর আশেপাশে। এই 70% বাংলাদেশে যেমন যেন একটা স্ট্যান্ডার্ড নাম্বার হয়ে গেছে। বাস্তবে রাজনীতি কি কখনো এতটা স্ট্যাটিক থাকে? সরকার পাল্টায়, আন্দোলন হয়, অর্থনীতি ভাঙে, দ্রব্যমূল্য বাড়ে, আইন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়, অথচ জনপ্রিয়তা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা কাকতালীয় না, মানে এটা ডিজাইন। আমি এই কথাটি এখন এই কারণেই তুললাম যে প্রথম আলোর জরিপেও কম বেশি সেই রকমই একটা সংখ্যা আমরা দেখতে পাই। রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার যে চিত্র দেখানো হয়েছে সেটাও মাঠের বাস্তবতার সঙ্গে মেলে না। জামায়াতকে 53% মানুষের পছন্দ, ভাবতেই ভয় লাগছে। যাই হোক, আর বিএনপি কে 51% মানুষ পছন্দ করছে, এনসিপি কে 38%। এই সংখ্যাগুলো বাস্তব রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এটা আপনি বোঝেন, আমি বুঝি, সবাই বোঝে। আপনার কাছে কি এই প্রশ্ন নিয়ে কেউ গিয়েছিল আপনি কোন দলকে মানে তাকে সাপোর্ট করছেন? মাঠে বিএনপি ছাড়া আর কারো বাস্তব অবস্থা আছে বলুন তো এই মুহূর্তে? আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু সরকারের এই অবৈধ সিদ্ধান্ত বিষয়ে জনগণকে প্রথম আলো কোনো প্রশ্নই করেনি। এই আওয়ামী লীগ বিষয়ে এতটাই আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ পত্রিকাটির। কিন্তু আসল কথা তো জামায়াতের শক্তিশালী এবং ক্যাডার ভিত্তিক সংগঠন আছে বটে, কিন্তু তাদের ভোট ব্যাংক কখনোই বিএনপির চেয়ে বড় ছিল কি? আপনার কি মনে হয়?
এনসিপি, এবি পার্টি, এরা তো বাস্তবে এখনো রাজনৈতিকভাবে পরীক্ষিতই হয়নি। তাদের তো আসলে নিজেরা জিরো, 3টা জিরো মিলে মানে অনেকগুলো জিরো হয়, বা 3টা জিরোকে যোগ করলে আরেকটা জিরো হয়, এটা তো স্বাভাবিক। এটি নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন চাইলে। মানে এই যে 20-30% জনপ্রিয়তার কথা বলা হচ্ছে, কোথা থেকে এলো এই জনপ্রিয়তা, কিভাবে এলো বলুন তো? এই সংখ্যাগুলো ভোট মাপার জন্য নয়, ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্র কাগজে এঁকে দেওয়ার জন্য। কারণ নির্বাচন হলে যাতে এটা দেখানো যায়, মানে আমরা তো আগেই জরিপ করেছিলাম, জরিপ করে বলে দিয়েছিলাম। এই জায়গায় এসে এই জরিপটি আর জনমত মাপার জায়গায় থাকছে না, বরং জনমত বানাচ্ছে বলে মনে হয়। মানুষ ভোট দেওয়ার আগে যে ধারণাটা মাথায় ঢুকে যায়, কারা শক্তিশালী আর কারা দুর্বল, সেটা বড় অংশে জরিপ থেকেই আসে আসলে। ফলে নির্বাচন না করেও রাজনৈতিক বাস্তবতার রিডিজাইন করার এটা একটা হাতিয়ার হয়ে ওঠে সব জরিপ। কি মেকার্সের মতো একটি ছোট কর্পোরেট ঘরানার রাজনৈতিক জরিপে অনভিজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে এমন সংবেদনশীল জাতীয় জরিপ করানো, তার উপর আবার ইসলাম, নির্বাচন, সরকারের জনপ্রিয়তা, এই 3টি আগুনের মতো ইস্যু একসঙ্গে ঢুকিয়ে দেওয়া, এই সমন্বয়টা কোনোভাবে দুর্ঘটনা মনে হয় না, খুব পরিকল্পিত মনে হয়, এবং তাই হয়েছে আমার ধারণা। এখন আসি নির্বাচনের প্রশ্নে। সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন যা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি বলেছেন, সরকার যখন দায়িত্ব নেয় তখন নির্বাচনের কোনো বাধ্যবাধকতা ছিল না, নির্বাচন তারা নিজেরাই প্রতিশ্রুতি হিসেবে এনেছে। আবার একই মানুষ বলছেন যে নির্বাচন কমিশন বলবে পরিবেশ তৈরি হয়েছে কি না, তিনি নাকি নির্বাচন নিয়ে অভিজ্ঞ নন, তিনি নির্বাচন কমিশনার ছিলেন। আপনাদের মনে করিয়ে দেই, এই দুই বক্তব্য একসঙ্গে যদি আপনি মিলান, খুব পরিষ্কার একটা বিষয় দাঁড়ায় যে সরকার নিজেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা রেখে দিতে চাইছে। আর ধোঁয়াশার রাজনীতিতে জরিপ হলো সবচেয়ে কার্যকর ঢাল। আপনি যদি দেখাতে পারেন যে জনগণের 70%ই আপনার প্রতি সন্তুষ্ট, তাহলে আন্তর্জাতিক মহলে সহজেই বলা যাবে কিসের তাড়াহুড়া, মানুষ তো খুশি। আপনি যদি দেখাতে পারেন যে জনগণ ইসলামের আইনের পক্ষে ঝুঁকছে, তাহলে আরো সহজে বলা যাবে দ্রুত নির্বাচন দিলেই তো উগ্রবাদ বাড়বে, জঙ্গিবাদ দখল করে নেবে। এই দুইটা যুক্তি একসঙ্গে মিললে নির্বাচন পেছানোর জন্য এর চেয়ে বড় শক্তিশালী কৌশল আর হতে পারে না। পারে বলে মনে করেন? আমি মনে করি না। আরেকটা বড় অসঙ্গতি হলো জরিপের নমুনা। বলা হচ্ছে যারা পত্রিকা পড়তে পারে, অনলাইন ব্যবহার করে, তারাই মূলত এই নমুনায় এসেছে, অর্থাৎ শহুরে তুলনামূলকভাবে শিক্ষিত মিডিয়া সংলগ্ন মানুষ। বাংলাদেশের প্রকৃত ভোটারদের বড় অংশই এই ক্যাটাগরির বাইরে, তারা গ্রামে এবং পত্রিকা টেলিভিশন থেকে দূরে। তাহলে এই জরিপ কিভাবে সারা দেশের জনমতের প্রতিনিধিত্ব করছে বলুন তো? এটা প্রতিনিধিত্ব করছে এক ধরনের বুদ্ধিভিত্তিক বুদবুদের, পুরো সমাজের নয়। সব মিলিয়ে যে চিত্রটা দাঁড়াচ্ছে তা হলো এই জরিপ নিয়ে 3টি কাজ একসাথে করা গেছে বা হচ্ছে। 1, অন্তর্বর্তী সরকারকে জনগণের প্রত্যক্ষ সমর্থনের আবরণ দেওয়া, যে জনগণ সমর্থন নিয়ে ডক্টর ইউনূস সরকার আছে। 2, ইসলাম প্রশ্ন ঢুকিয়ে একটা কৌশলী ভয় তৈরি করা হচ্ছে যাতে দ্রুত নির্বাচনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো যায়। 3 নাম্বার হচ্ছে ভবিষ্যতের রাজনৈতিক শক্তির মানচিত্র কাগজে এঁকে দেওয়া হচ্ছে, বাস্তবে মাঠের যা চিত্র তাকে বাদ দিয়ে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে প্রথম আলো যা বিশ্বাস করাতে চায় সেটা। এই কারণেই আমার মনে হয় এই জরিপ সময়ের দিক থেকে একটা খুব মোক্ষম সময়কে বেছে নেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এমন জরিপ প্রকাশ মানে রাজনৈতিক চাপ তৈরি করা, ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই। ভেতরে দলগুলোর উপরে চাপ, বাইরে আন্তর্জাতিক মহলের কাছে বার্তা। বেশ একটা সময়টা কিন্তু খুব উপযোগী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি জানেন? জরিপ কখনোই ভোটের বিকল্প না। আপনি যদি বলেন 70% মানুষ খুশি, তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি বলেন? আপনি যদি বলেন জনগণ সরকারের উপর আস্থাশীল, তাহলে জনগণের সেই আস্থাকে ব্যালট বাক্সে যাচাই করতে ভয় কেন? গণতন্ত্রের সরকারের বৈধতা আসে নির্বাচনের দিন, জরিপের পাতায় না। কিন্তু ইউনূসকে তো আর ভোটে দাঁড়াতে হবে না, হবে বলেন? যদি না হয় তাহলে তাকে এই জরিপে কেন টেনে আনা হলো বলুন তো এই সময়ে?
এখন তো আসলে কোন দল পরবর্তী সরকার গঠন করবে আর জনগণ তাদের কাছে কি চায় এসব প্রশ্ন নিয়ে মাঠে যাওয়ার কথা ছিল জরিপকারীদের, কিন্তু তারা তা না করে ইউনূসের বিদায় বেলায় এসে তার জনপ্রিয়তা মাপার জন্য জরিপ চালাচ্ছে কেন বলুন? আমার বিশ্বাস এখানেই জরিপের সময় এবং উদ্দেশ্য স্পষ্ট। এই সমর্থনের ভিত্তিতে যদি আরো কিছুদিন ইউনূসকে রাখা যায়, হতে পারে নির্বাচন পেছানোর উদ্দেশ্যে এই জরিপ হয়েছে, এবং তার আগে ইউনূসের থেকে যাওয়ার ক্ষেত্র তৈরি করা এই জরিপের উদ্দেশ্য। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে, যখনই জরিপকে বাস্তবতার বিকল্প বানানোর চেষ্টা হয় তখনই বড় সংঘাত তৈরি হয়। কারণ মানুষ বোঝে মাঠের বাস্তবতা আর কাগজের সংখ্যার ফারাক বা তারতম্য। এই ফারাক বা তারতম্য যত বড় হয়, বিস্ফোরণ তত অনিবার্য হয়ে ওঠে। সবশেষে একটা কথা বলে যাই, এই জরিপ নির্বাচন ঠেকানোর সরাসরি আইনি অস্ত্র না হলেও ন্যারেটিভের শক্ত জ্বালানি, এটা নিশ্চিত। এটাকে সামনে রেখে বলা যাবে পরিবেশ অনিশ্চিত, জনগণ বিভক্ত, উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে, তাই সময় দরকার। এই সময় দরকার কথাটা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক বাক্য। ইতিহাস বলছে এই সময়ই বা এই সময় দরকারি শেষ পর্যন্ত সমাজকে, রাষ্ট্রকে আরো অস্থিতিশীল করে তোলে। শুরুতে বলেছিলাম প্রথম আলোর এই জরিপ বিষয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম, প্রথম আলোর জাতীয় জনমত জরিপ 2025 নিয়ে আপনার মন্তব্য কি? চ্যাট জিপিটি যা বলেছে আপনাদেরকে হুবহু শোনাচ্ছি আমি। চ্যাট জিপিটি বলছে, জরিপ দিয়ে হয় জনমত বোঝা যায়, না হয় জনমত বানানো যায়। প্রথম আলোর জরিপ দ্বিতীয়টির দিকেই বেশি ঝুঁকেছে, আর সেখানেই এই জরিপের রাজনৈতিক তাৎপর্য সবচেয়ে গভীর। চ্যাট জিপিটির পরামর্শ হচ্ছে এই জরিপকে বিজ্ঞান নয় সন্দেহের চোখে দেখা উচিত। আরো বলছে, কি মেকার্সের পরিচয়, কর্মপরিধি এবং সক্ষমতা বিবেচনায় এই জরিপকে শাস্ত্রীয় বা প্রতিষ্ঠিত জাতীয় জনমত পরিমাপ বললে প্রচুর প্রতিষ্ঠানগত এবং পদ্ধতিগত ফাঁক থাকবে। বিশেষত রাজনৈতিক এবং ধর্মীয় সংবেদনশীল প্রশ্ন, সরকারের জনপ্রিয়তা, ইসলামী আইন সংক্রান্ত চিত্র তৈরি করার মতো বিষয়গুলোর জন্য। সুতরাং এই জরিপকে গণতান্ত্রিক প্রক্রিয়া বা ভোটের বিকল্প বলে ধরে নেওয়া যাবে না। এটাকে প্রোপাগান্ডা, ন্যারেটিভ ফ্রেমিং এবং রাজনৈতিক সময়সীমা ইলেকশন টাইমিং নিয়ন্ত্রণ করার একটি কৌশল হিসেবে দেখা উচিত। আমি কিছু বলিনি।